প্রতিদিনকার মতো আমান বাড়ি থেকে বাইরে বেরিয়ে কাজের সন্ধানে এদিকে ওদিকে খোঁজাখুঁজি করছিল, কিন্তু ছোট বাচ্চা হবার কারণে কেউ তাকে কাজ দিচ্ছিল না। আমান যেখানে থাকে আশেপাশে তাকে অনেকে হেল্প করেছে, কিন্তু এক হেল্প মানুষকে তো আর বারবার করা যায় না। সেহেতু আমান নিজেই চিন্তা করলো যে এখন থেকে সে নিজে থেকেই কাজ করবে এবং নিজের সংসার নিজে চালাবে। আমানের ছোট একটা বোন আছে এবং তার বৃদ্ধ মা, মানে অসুস্থ মা ঘরের ভিতরে আছে। তার মা এখন ঠিকঠাক মতো কাজ করতে পারে না, মানে সে অনেক আগে থেকেই অসুস্থ। তার আব্বা মারা গিয়েছে মাত্র কয়েক মাসই হলো। আমার আত্মীয় স্বজন তেমন আমানকে দেখেন না। তার এক বড় বোন ছিল, সেও অনেক বছর আগে মারা গিয়েছিল। কিন্তু এই সমস্ত বিষয় এখন আমানের উপর এসে পড়েছে। আমান বাজারের শেষ মাথায় একটা জায়গায় বসেছিল চুপচাপ। এক জায়গায় দেখলো কিছু খাবার সেখানে তৈরি করছে। আমানের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কারণ সে সকালবেলা বাসা থেকে কিছু খেয়েও আসেনি, আর তার ছোট বোনও কিছু খায়নি, আর তার মা তো অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে। এতটুকু বয়সে আমান এখন ক্ষুধার জ্বালায় কি করবে কিছু বুঝে উঠতে না পেরে একটা রুটি নিয়ে সেখান থেকে দৌড় দিল। দোকানদার তার পেছন পেছন আসছিল, কিন্তু আমান প্রাণপণে ছুটছিল শুধুমাত্র রুটির জন্য, এবং সে খুব কষ্ট করে অনেক দ্রুত গতিতে ছুটে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। তারপর সে পাশেই বসে সেই রুটিটা খাচ্ছিল, কারণ তার খুব ক্ষুধা লেগেছে এবং ক্ষুধা লাগা অবস্থায় তাকে এটা খেতেই হবে, তাছাড়া তার আর কোনো উপায় নেই। সে দৌড়াতে দৌড়াতে যে কত দূর এসেছে সেটা সে বলতে পারবে না, তবে বাজার থেকে অনেকটা দূরে চলে এসেছে। আমান যে স্থানটায় এসেছে সে আসলে খাওয়া শেষ করে সেই জায়গাটা চিনতে পারছে না, আর প্রায় সন্ধ্যাও নেমে আসছে। এই মুহূর্তে আমান যে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সে আশেপাশে অনেক এদিকে ওদিকে তাকালো, কিন্তু তাকানো সত্ত্বেও আসলে তেমন কোনো কিছু দেখতে পেল না। 12-13 বছরের আমান এদিক ওদিকে খোঁজাখুঁজি করে তখন সে বুঝতে পারলো সে তার বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে। শুধু বাড়ি থেকে দূরে নয়, সে আজকে যে বাজারে এসেছিল সেই বাজারে তার চাচার সঙ্গে এসেছিল। আসলে সে নিজেও এই বাজারে তেমন কিছু চেনে না। তার চাচা তাকে বলেছিল কাজ দেবে, কিন্তু কাজ দেওয়ার কথা বলে কোথায় যে চলে গিয়েছে সেটাই আমান বুঝতে পারছিল না। আর সে যে বাড়িতে যাবে সেরকম পয়সাও তার ছিল না। বাড়িতে তার ছোট বোন নিশ্চয়ই না খেয়ে আছে, আর সব থেকে বড় কথা তার মা তাকে নিশ্চয়ই খোঁজাখুঁজি করবে। তারা যে ঘরটায় থাকে সেই ঘরটার ভাড়াও প্রায় 3 মাস ধরে দেওয়া হয় না। বাড়িওয়ালা যে কোনো সময় তাদেরকে ঘর থেকে বের করে দিবে। বাধ্য হয়ে সমস্ত কিছু ছেড়ে আমান ঘর থেকে বেরিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা জানবো মাত্র 12 বছর বয়সী আমানের জীবনের ঘটনা। আমানের সঙ্গে একটা পরীর দেখা হয়েছিল এবং সেই পরীটা কিভাবে আমানকে হেল্প করেছিল এবং বড় হওয়ার পর তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল, সেই ঘটনাটি পুরোটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করে কমেন্ট করবেন একটি, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তাহলে বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমানের জীবন ঘটনায়, যে কিনা একটা পরীর দেখা পেয়েছিল এবং তার জীবন পরবর্তীতে বদলে যায়। স্কুল থেকে ফিরে আমান দেখতে পেল তার বাড়িতে বেশ খানিকটা ভিড় জমেছে। আমান এদিকে দিকে তাকিয়ে কিছু বুঝতে পারছিল না, কারণ সে আসলে চিনতে পারছিল না যে তাদের বাড়িতে এত ভিড় কিসের জন্য, আর এত মানুষজন বা কি করছে। আমান সেদিনকে বাড়িতে ফিরে তার বাবাকে আর দেখতে পায়নি। তার বাবা একজন দিনমজুর ছিল, অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাতো এবং নিজের সংসার চালাতো। আমানের ছোট বোন বেশ ছোট, এবার 1 বা 2-তে পড়ে, আর আমান নিজে স্কুলে পড়ে। তার 12-13 বছর বয়স মাত্র। এই বয়সে সে বা কি করতে পারে? তার বাবার মৃত্যুতে সে বেশ শোকাহত ছিল, কারণ তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো। তার মা অনেক আগে থেকেই অসুস্থ, এই গৃহস্থালির টুকটাক কাজ করতে পারে, এছাড়া বাইরে গিয়ে যে কাজ করবে সেরকম সামর্থ্য তার মায়ের ছিল না। আমানরা যে বাড়িতে থাকতো সেই বাড়িটার ভাড়াটাও খুব বেশি ছিল না, খুবই স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশের একটা বাড়ি। সেখানে তার দিনমজুর বাবা কোনো মতো কাজকাম করে তাদেরকে লালন পালন করতো এবং তাদের সংসারটা বেশ সুখেরই ছিল। কম ইনকাম করলেও তাদের সংসারটা হাসি খুশিভাবে ওইরকমভাবেই চলে যেত। আমাদের প্রত্যেকদিন নিয়ম ছিল স্কুল থেকে ফিরে খেলাধুলা করা, এরকমটাই। কিন্তু আচমকা যে তার জীবনটা বদলে যাবে সেটা সে কখনো কল্পনাই করতে পারেনি। তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে এবং সে একদম প্রায় অসহায় এবং দরিদ্র হয়ে পড়ে। তার বাবা মারা যাওয়ার পরে তার গ্রামের বাড়িতে সে গিয়েছিল তার জমি জমার ভাগ এবং তাদের সম্পত্তি বুঝিয়ে নিতে,
কিন্তু তার চাচারা তেমন করে বুঝিয়ে দেয়নি, কারণ তার চাচারা বলেছে তাদের নামে নাকি কোনো জমি জমাই নেই, আর তার দাদা এবং দাদি নাকি কোনো জমিই তাদেরকে দিয়ে যায়নি। আসলে বাড়িতে তো জমির ভাগ আছে এবং বাড়িতে ছোট্ট একটু জায়গায় হয়তো তাদের ঘরও আছে, কিন্তু এই মুহূর্তে তারা বাড়িতে যাবে কিভাবে, কারণ বাড়িতে ঘরে থাকার মতো পরিবেশ নেই। আর সব থেকে বড় কথা, তাদের গ্রামের যে জমিটুকু আছে সেই জমি চাষ করতো তার এক চাচা। সেই চাচা এখন বলছে যে ওই জমি নাকি তার বাবা তার কাছ থেকে বন্দুক নিয়েছিল অনেক বছর আগে এবং সেই জমির টাকা দিতে পারেনি বলে এখন জমি তার হয়ে গিয়েছে। এমনটা বলেই আমাদেরকে ঠকাচ্ছিল। আমান এবং আমানের মা সেই যাত্রায় বাড়ি থেকে চলে আসে। অনেকভাবেই তার চাচাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই জমিটুকু দিলে তারা হয়তো বাড়িতে কোনো একটা কাজবাজ করে খেয়ে পড়ে বাঁচতে পারবে, কিন্তু তার চাচারা কোনোভাবেই সেই কথা শোনেননি। 2-4 টাকা হেল্প করে তাদেরকে ওইখান থেকে পাঠিয়ে দিয়েছে। আসলে মূলত আমাদের ওই জমিটা ওদেরই, কিন্তু তার চাচারা অনেক বছর ধরে চাষবাস করছে। তার আব্বাকে কিছু টাকা পয়সা দিত, মানে বর্গা টাইপ আর কি, বর্গা বলতে এই লিজ টাইপ আর কি, এবং সেরকমভাবেই ওর জমি চাষ করতো। কিন্তু সেই জমিটা পুরোপুরিভাবে দখল করে নিয়ে এসেছে চাচারা আর কি। তো এটা আমান বুঝতে পারে, কিন্তু ছোট বয়সে সে বা কী করবেই, আর এই বিষয়ে তার কোনো কিছু করারও ছিল না। প্রায় অনেকদিন মাঝখানে কেটে গেল। বিভিন্ন আত্মীয় স্বজন তাকে অনেকটা হেল্প করেছে টাকা পয়সা দিয়ে, অনেক খাবার দাবার দিয়ে, কিন্তু কথা হচ্ছে শহরের বাড়িতে কেউ কোনো আত্মীয় স্বজন মাসের পর মাস কাউকে দেখবে না। আমান তখন বুঝতে পারলো যে ঘরে খাবার নেই, দোকানে বাকি পড়েছে, বাসা ভাড়া বাকি পড়েছে, ছোট বোনের পড়াশোনা প্রায় বন্ধের জোগাড়, ঘরে একটা আনাজপাতি নেই। সেদিনকে আনাজ বাড়ি থেকে বেরিয়ে পড়লো এবং বেরিয়ে সে তখন বাইরে এসে কাজ করতে শুরু করলো। কিন্তু সেই প্রথম দিনই আমানের জীবনে এক অন্যরকম দুর্বিষহ দিন দেখতে হলো, কারণ বাজার আসার পর কেউই তাকে কাজ দিচ্ছিল না। সে এদিকে ওদিকে খুঁজে দুপুরের দিকে ক্লান্ত হয়ে তার বাড়ির বাজারের যে অংশটা আছে সেখানে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তাতে করে তাকে কেউ তার দিকে ভ্রুক্ষেপ করেনি, এমনকি কেউ তাকে তাকায়নি। অনেকদিন সে কাজ খুঁজেছে, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। যেদিন টুকটাক কাজ পেয়েছে, হয়তো 2টো রুটির বিনিময়ে বা খাবারের বিনিময়ে, তাতে করে তো তার কিছু যায় আসবে না, কারণ তার ঘর ভাড়া বাকি রয়েছে, ভালো কাজ লাগবে, এবং সে স্কুলে না গিয়ে সরাসরি কাজের সন্ধানে এদিকে চলে আসে। সকালবেলা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়, কিন্তু একটু দূরে এসে তার স্কুলের ব্যাগ এবং জামা কাপড়গুলো বাড়ির পেছনের একটা অংশে সেরে রেখে সে একটা ময়লা জীর্ণশীর্ণ জামা কাপড় পরে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এটা আমাদের মা জানে না। আমাদের মা জানে সে স্কুলে গেছে এবং স্কুলে পড়াশোনা করছে, কিন্তু আমান যে গোপনে তার পরিবারের হাল ধরার জন্য স্কুলের সমস্ত পড়াশোনা বাদ দিয়ে কাজে নেমে পড়েছে সেটা তার মা কোনোভাবেই জানতো না। এবং আমান সত্যি বেশ দায়িত্ববান একটা ছেলে। 12-13 বছরের সেই ছেলে পথ হারিয়ে ফেলেছে আজকে, কারণ আজকে একটি বাজার থেকে রুটি চুরি করেছে, এমনকি তার চাচা তাকে ধোকা দিয়ে পর্যন্ত এখানে নিয়ে এসেছে। আসলে ঘটনা হয়েছিল গতকাল বিকালের দিকে আমান তার চাচার কাছে গিয়ে হাতে পায়ে ধরে যে শহরে গিয়ে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আনার পর তাকে ওখানে বসিয়ে রেখেছে প্রায় অর্ধদিন, কিন্তু তার চাচার কোনো খবর নেই। আমান বুঝতে পেরেছে তার চাচা হয়তো তাকে রেখে চলে গিয়েছে, দায় সারা কাজ আর কি। আমান কোন বাজারে এসেছে তাও সে বলতে পারবে না। অনেকটা কষ্ট করে সে কাজ খুঁজেছে কয়েকটা জায়গায়, কিন্তু কেউ কোনো কাজ দেয়নি, যেহেতু গতকাল রাত্রে মাত্র একটা রুটি খেয়েছে, আর সকালবেলা দুপুরবেলা এমনকি সারা দিন কোনো খাবার খায়নি। তার প্রচণ্ড ক্ষুধায় চুরি করতে সে বাধ্য হয়েছে, এবং সেখান থেকে চুরি করে সে দৌড়াতে দৌড়াতে যে কোথায় চলে এসেছে সে নিজেও জানে না। আশপাশের কোনো জায়গায় তার পরিচিত মনে হচ্ছে না। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে তখন। আমান বেশ দুঃখী ছিল, কারণ একেতে তো সে বাড়ি যেতে পারছে না, দ্বিতীয়ত তার মা নিশ্চয়ই তার জন্য চিন্তা করছে, তৃতীয়ত সে এখন কি করবে, এই মুহূর্তে সে বাড়ি যাবে কিভাবে। তার কাছে তো কোনো অর্থও নেই যে বাজার পর্যন্ত পৌঁছে সেখান থেকে কোনো গাড়িতে করে বাজার পর্যন্ত চলে যাবে। কিন্তু আমান অনেক বেশি কষ্ট পাচ্ছে আর কি, এবং সে যে বাড়িতে যেতে পারবে না সেটা নিয়ে সে বেশ দুঃখী আর কি। সেখানে সে গাছের তলায় বসে পড়লো এবং বসে কান্না করতে শুরু করলো। আমান এদিক ওদিকে তাকাচ্ছে, ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমান সেখানে গাছের গোড়ায় বসে কান্না করছিল। ঠিক সেই মুহূর্তে আমান খেয়াল করলো কোন একটা আলোকিত বস্তু তার চোখের সামনে দিয়ে শো মেরে বেরিয়ে গেল। আমান সেটা দেখে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেল, কারণ জায়গাটা জঙ্গল এবং এই জায়গা থেকে তাকে বেরিয়ে সামনের দিকে যেতে হবে, এবং এখানে থাকলে নিশ্চয়ই সে কোনোভাবেই এখানে ভয় পাবে এরকম, আর লোকালয়ের আশেপাশে যেতে হবে। আমান তখন হাঁটতে শুরু করলো। ভিটার রাস্তা, চারিদিকে তখনও ঝিঝি পোকা ডাকছে এবং অন্ধকার নেমে এসেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এদিক ওদিকে তাকিয়ে সে ভীষণ ভয় পাচ্ছে। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আচমকা তাকে দেখেই আমি চমকে গেলাম,
কারণ এরকম একটা শুনশান রাস্তায় কেউ যদি পাশে বসে থাকে তাহলে তো তাকে দেখে ভয় পাবারই কথা। মেয়েটি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি তখন বেশ ছোট, ওই বয়সে এরকম একটা জিনিস দেখা আমার জন্য বেশ ভয়ঙ্কর ব্যাপারই। আমি মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। মেয়েটি অত্যাধিক রকমের সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। বয়স বেশি হবে না, 18-19 বছর, তবে আমার থেকে বেশ বড় সেটা দেখে বোঝা যাচ্ছে। তার পরনে এক ধরনের সাদা জামা কাপড় এবং এমন ধরনের আলো তার শরীর থেকে বের হচ্ছে, তাকে দেখে আমি যেন নিজেই চমকে যাচ্ছি। আমি তার দিকে তাকালাম, তাকিয়ে ভয়ে ভয়ে একদম স্পর্শকাতর চোখে তার দিকে তাকিয়ে বললাম যে আপনি কে এবং আপনি এখানে কি করছেন আর আমাকে কেন ডাকছেন? মেয়েটি তখন আমাকে ইশারা দিয়ে ডাকছিল ভেতরে প্রবেশ করার জন্য। একটা শুনশান জায়গা, চারিদিকে কোনো ঘরবাড়ি নেই। মেয়েটি আমাকে তার ওইখানে ডাকছে। আমি তখন তাকে বললাম যে আপনি কে? তখন সে আমাকে বলল, আনাস তুমি ভয় পেও না, এদিকে আসো, আমার কাছে আসো। আমি সেখানে গেলাম। যাওয়ার পর মেয়েটি আমাকে বলল, আমি দেখতে পেয়েছি তুমি বেশ দুঃখী আর ওইখানে বসে কান্না করছিলে। তোমার কি সমস্যা তুমি আমাকে বলতে পারো? তোমাকে দেখে আমার খুব খারাপ লেগেছে, যার কারণে আমি এখান দিয়ে যাওয়ার পথে বেশি দূর আগাতে পারিনি, গিয়ে আবার ফিরে এসেছি। ভেবেছি তোমার সঙ্গে কথা বলে দেখি তোমার কি সমস্যা। এতটুকু একটা ছেলে তুমি, এই জঙ্গলের রাস্তায় তুমি কি করছো? আমি তখন তাকে বললাম যে আমার আসলে খুব দুঃখ, আমি সারা দিন কিছু খাইনি। সেই কথা বলতেই মেয়েটি আমাকে তার পাশে খুব যত্ন সহকারে বসালো। আমি সেখানে বসলাম। সেখানে বসার মতো একটা জায়গা ছিল। আমি তার উপরে বসে বললাম কি যে আমার খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধায় চোখে কিছু দেখছি না, গতকাল রাত থেকে কিছু খাওয়া হয়নি, সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। মেয়ে এ কথা বলতেই মেয়েটি তখন হাতের ইশারা দিতেই দেখলাম একটা প্লেট আমার দিকে ভেসে আসছে। এরকম অলৌকিক কাণ্ড কারখানা আমি টিভিতে দেখেছি, কিন্তু এরকমটা যে বাস্তবেও হয় সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তখন আমি কিঞ্চিৎ ভয় পেয়ে উঠলাম। বললাম এটা এরকমভাবে আসছে কিসের জন্য? মেয়েটি তখন আমাকে বলল, তুমি খেয়ে নাও, এটা এটা তোমার শক্তি যোগাবে। আমি বললাম কিন্তু মেয়েটি তখন কোনো কথার উত্তর না দিতে বললো কিছু তুমি খাও, তারপর তোমার সমস্ত কথা বলছি, আমি শুনছি আমি, আর তুমি একদমই ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি সত্যি তোমার উপকার করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি তখন সামনে এতগুলো খাবার দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। খাবারগুলো একে একে খেতে শুরু করলাম। সেখানে বেশ কিছু পদের রুটি, তারপর নানান ধরনের ফল এবং মিষ্টি ছিল। আমি সাধারণত অনেক ক্ষুধার্ত থাকলে চোখে মুখে কিছু দেখি না, আমার নিজের মধ্যেই এক ধরনের অন্যরকম ক্রিয়া বিক্রিয়া কাজ করে। আমি তখন সেই খাবারগুলো খেতে শুরু করলাম। খাবার খাওয়ার শেষে আমি একটা তৃপ্তির ঢেকুর তুললাম, কারণ কতদিন পর আমি এই খাবারগুলো খেয়েছি আমি বলতে পারবো না। পেট ভরে এরকম খাবার অনেকদিন খাওয়া হয় না। আমি তখন কান্না করে ফেললাম। তখন সেই মেয়েটি বলল, তুমি কান্না করছো কেন, তোমার কি হয়েছে? আমি তখন চোখ মুছে বললাম যে সব খাবার তো আমি খেয়ে ফেললাম, কিন্তু আমার বাড়িতে আমার ছোট বোন এবং মা নিশ্চয়ই না খেয়ে আছে। আমার মা ভীষণ অসুস্থ। এই মুহূর্তে আমি যদি বাড়িতে যাই এবং অনেক রাত হয়ে গিয়েছে, আমার মা অবশ্যই প্রশ্ন করবে যে আমি স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলাম। তাকে আমি কি বলবো? আর তাকে ছাড়া আমি খেয়ে ফেললাম। মেয়েটি তখন আমার চোখে হাত দিয়ে চোখের পানি মুছল। আমার এখনো তার সেই মমতাময়ী সেই চেহারা এবং হাতের স্পর্শ আমার মনে আছে। আমি তখন তাকে বললাম যে আপনি কে বলুন তো, এবং আপনি এই জঙ্গলের ভিতরে আমাকে কেন ডাকলেন, এবং আপনি কোথা থেকে এসেছেন? মেয়েটি তখন বলল, আমি সমস্ত কিছু বলবো, আগে তোমার গল্প বলো, তোমার কি সমস্যা এবং তুমি এরকম ছোট্ট ছেলে হয়ে এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছ কেন, তোমার সমস্যা কোথায়? আমি তখন বললাম যে আসলে আমার বাবা মারা গিয়েছে 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে আমরা ঠিকঠাক মতো কারোর কাছে গিয়ে কোনো উপকার পাইনি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার সংসার একদম একদম ভেঙে পড়ে। আমার এক বড় বোন ছিল, সেও মারা গিয়েছে অনেক বছর আগে। আর আমার একটা ছোট বোন আছে, সে এবার মনে হয় 6-7 বছর বয়স। আর হচ্ছে আমার মা, সে সবসময় অসুস্থ থাকে এবং তার চিকিৎসার খরচ, আমাদের বাসা ভাড়া দেওয়া, তারপর নিজেদের খাওয়া পড়া, এই সমস্ত কোনো কিছু চলছে না। আমাদের ঘরে আনাজপাতি নেই। আমি স্কুলে যাওয়ার নাম করে প্রতিদিন কাজের সন্ধানে বের হই। টুকটাক কাজ যা পাই তা দিয়ে আমি কোনো মতো টেনে টেনে চালাচ্ছি, কিন্তু একবেলা খাবার জোটালে আর 2 বেলা জোটাতে পারি না। আজকেও কাজের সন্ধানে বেরিয়েছিলাম এবং স্কুলে ড্রেস পরে সমস্ত কিছু করে কাজে বেরিয়েছিলাম, কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছিল যে এখানে আমার এক চাচা নিয়ে এসেছে। সেই চাচা আমাকে এখানে রেখে কোথায় চলে গিয়েছে, কাজ তো দেওয়া দূরের কথা। এখান থেকে যে আমি বাড়ি ফিরে যাব, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, যার কারণে একটা রুটি চুরি করে আমি খেয়েছি এবং
চুরি করতে গিয়ে আমি দৌড়ে এদিকে আসতে গিয়ে হারিয়ে গিয়েছি। এখন আমি বাজারের রাস্তাও খুঁজে পাচ্ছি না, আর বাজার থেকে বাড়ি পর্যন্ত যে যাব সেই বাড়ির রাস্তাও আমার জানা নেই। যদিও আমি আমার গ্রামের নাম জানি এবং সেই গ্রাম পর্যন্ত যদি পৌঁছাতে পারি তাহলে বাড়িতে যেতে পারবো। আমার মা নিশ্চয়ই চিন্তা করছে, এবং আমি যদি বাড়িতে যাইও তবু আমার মা কি খাবেন এবং আমার বোন কি খাবেন, নিশ্চয়ই তারা না খেয়ে আছে। আশেপাশের প্রতিবেশী কেউ হয়তো তাদেরকে খাবার দেয়নি। আমার তার চেহারা এখন পর্যন্ত চোখে ভাসছে, খুব খারাপ লাগছে। মেয়েটি তখন বলল যে তুমি চিন্তা করো না, আমি তাদের জন্য খাবার দিয়ে দিব। তারপর আমি একটু মুখ বন্ধ করে বললাম, আপনি যে কালকে আমার জন্য খাবার দিয়ে দিবেন, কিন্তু তারপরে আমি কি করব? আপনি যদি আমাকে একটা কাজ দিতে পারেন তাহলে আমি বেশ উপকৃত হব, এবং সেই কাজটা করে আমি আমি অন্ততপক্ষে আমার পরিবারটাকে ঠিকঠাক মতো চালাতে পারবো। তারপর আমি বললাম যে সত্যি করে বলুন তো আপনি কে এবং কেন আপনি আমার উপকার করছেন, আর এরকমটা কেন করলেন, কিভাবে করলেন? মেয়েটি তখন উত্তর দিল, আমি একটা পরী এবং জিন বলতে পারো। আমি জিন জগতে থাকি। এদিক দিয়ে সন্ধ্যার সময় আমি মাঝে মধ্যে যাতায়াত করি, কিন্তু আজকে তোমাকে এখানে কান্না করতে দেখে আমি একটু পথ গিয়ে আবার ফেরত এসেছি। তরুণী যেমন একজন ইনোসেন্ট ছেলে এখানে বসে এরকম কান্না করছে, সেটা দেখতে আমার বিন্দুমাত্র ভালো লাগেনি। তুমি দেখতে অনেক সুন্দর এবং খুব সুন্দর করে কথা বলো। তুমি একদমই চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার সঙ্গে আছি এবং সত্যি আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সঙ্গে থাকবো। জিনরা যে ক্ষতিকর হয় সেটা হয়তো তোমাকে তোমার চাচা মামা যেভাবেই হোক তুমি শুনেছ জিনরা ক্ষতি করে, কিন্তু সত্যি কথা আমি তোমার কোনো ক্ষতি করব না। আজকে থেকে আমি তোমার উপকারী বন্ধু এবং তোমাকে আমি সব বিষয়ে হেল্প করব। আমি তখন তাকে বললাম যে আমার উপকার লাগবে না, আপনি শুধু আমাকে এতটুকু উপকার করুন, আমাকে একটা কাজ দিন। কাজ দিলেই আমি সেটা করে তারপর দরকার হলে আমি আপনার জন্য সমস্ত কাজ করব এবং আমার সংসার চালাবো। মেয়েটির একথা শুনে তখন সে নিজেও কান্না করে ফেলল। বলল, তুমি আসলেই বেশ মেহনতি ছেলে এবং তোমার মা এবং বোনের যত্নের জন্য তুমি এত চিন্তা করছো। ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিব, আগামীকালকে দিব, কিন্তু এখন তুমি বাড়িতে যাও এবং আমি তোমার সঙ্গে পরে এসে দেখা করব। তুমি এখন এই পলিথিনটা ধরো। সে আমাকে একটা পোটলা দিল। পোটলাটা বেশ ভারী এবং বলল, তোমার চোখটা বন্ধ করো। আমি বললাম, কেন? সে বলল, কোনো কথা বলো না, তুমি তুমি তোমার চোখটা বন্ধ করো এবং আমার হাতটা ধরো। আমি তখন তার হাত ধরলাম। মেয়েটি যে অত্যাধিক রকমের সুন্দরী ছিল আর তার শরীরে একটা ফুলের সুঘ্রাণ আসছিল, সেই সুঘ্রাণটা এবং তার শরীরের সমস্ত ঘ্রাণটা আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি তার কাছে গিয়ে তার হাতটা ধরলাম। মেয়েটির পরনে বোরকা জাতীয় একটা ধরনের জামা ছিল, তবে সেটা সাদা বোরকা টাইপ জামা। আমি তাকে বললাম যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সে তখন আমাকে বলল, ওহো তুমি চুপ করো তো, চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি, আর কোনো প্রশ্ন করো না। আমি তখন চোখ বন্ধ করে তার হাত ধরলাম। হাত ধরার পর আমার কাছে মনে হলো যে আমার চারপাশটা আলোতে ঘিরে ধরেছে এবং আমি চোখ তো বন্ধ করে রেখেছি, খুলতে পারছিলাম না। বেশ খানিকক্ষণ পর আমি যখন চোখ খুললাম, সে আমাকে চোখ খোলার কথা বলল। আমি দেখলাম আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমার বাসার সামনে নিজেকে দেখে আমার নিজের খুবই আনন্দ লাগছিল, এত পরিমাণ ভালো লাগছিল। আমি তখন তাকে নিজের অজান্তেই জড়িয়ে ধরলাম। মেয়েটি আমার থেকে বড় এবং সেই সময়ে আমার মনের মধ্যে ওরকম প্রেম প্রীতি অথবা তাকে জড়িয়ে ধরলে যে বিষয়টা খারাপ দেখায় সেরকম কোনো অনুভূতি আসেওনি। আমি তাকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। মেয়েটি তখন বলল, একদমই এরকমটা বলবে না, আমি তোমার উপকার করতে পেরে বেশ আনন্দ বোধ করছি। তোমার সঙ্গে আবার আমার পরে দেখা হবে। তুমি এখন এই পোটলাটা নিয়ে ঘরে যাও আর দাঁড়াও। তাই বলে সে আমাকে দাঁড় করালো। তারপর সে আমার হাতে একটা ব্যাগ দিল। সেটা একটা লাল টোপলা জাতীয় জিনিস ছিল, সেটা বেশ ভারী ছিল। সে আমাকে বলল, তুমি এটা নিয়ে যাও ভেতরে এবং নিয়ে এটা কখনো খুলবে না। যখন তোমার খুব বেশি প্রয়োজন পড়বে এবং তুমি মনে করবে যে জিনিসটা খোলা প্রয়োজন, তখন তুমি জিনিসটা খুলবে। এটার ভিতরে বেশ মূল্যবান রত্ন আছে, আমি তোমাকে শুধুমাত্র এটা জানিয়ে রাখছি এবং এটা আমি তোমাকে তোমার ভালো কাজের জন্য দিচ্ছি, কারণ তুমি ভবিষ্যতে বেশ ভালো ভালো কাজ করবে এবং তোমার মায়ের প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখিয়ে দিচ্ছি, এটা তুমি তোমার কাছে রাখো। প্রথমে নিতে নিষেধ করলাম, কিন্তু পরবর্তীতে সে আমাকে জোর করে দিল এবং আমার হাতে ধরিয়ে দিয়ে সে আমার চোখের পলকে গায়েব হয়ে গেল। আমি মেয়েটার কোনো কিছুই বুঝতে পারছিলাম না। সে যে আসলে একটা জিন সেটার প্রমাণ সে অলরেডি দিয়েছে, কারণ আমি যেখানে গিয়েছিলাম যাওয়ার সময় আমার চাচার সঙ্গে যেতে প্রায় বাসে 1 ঘন্টা সময় লেগেছিল। তার মানে আমি অনেকটা দূরে গিয়েছিলাম, কিন্তু সে একদম চোখের পলকে আমাকে যে এখানে দিয়ে গেল, তার মানে সে নিশ্চয়ই কোনো অলৌকিক জগতের কেউ, সে স্বাভাবিক কোনো মানুষ নয় এবং সেটা দেখে বোঝা যাচ্ছিল। আমি তখন বাড়িতে ঢুকলাম। ঢোকার পর আমার মা আমাকে বলল, তুই সারাদিন কোথায় ছিলি? মা তখনও কাশছিল
তার শরীর খারাপ, তাকে ডাক্তার দেখাতে হবে। আমি তখন মাকে বললাম, তোমার কাছ থেকে আসলে লুকিয়ে কোনো লাভ নেই মা, এখন এই সংসারের দায়িত্ব আমার নিজের হাতেই তুলে নিতে হবে। আমি বিগত 1 মাস ধরে কোনো মতো স্কুলে যাচ্ছি না। মায়ের কাছে নিশ্চয়ই আজকে কমপ্লেন এসেছে এবং আমার স্কুল ব্যাগ সে আমার বাড়ির পাশেই পেয়েছে, তার মানে আমি নিশ্চয়ই কোথাও কাজে গিয়েছি। আমার মা তখন আমাকে একটা থাপ্পড় দিল, বলল, তুই এতটুকু ছেলে, তুই কি কাজ করবি? আমি একটু সুস্থ হলে কাজ করে তোদেরকে খাওয়াবো। আমি বললাম, শোনো মা, তুমি অসুস্থ আমি জানি, আর সব থেকে বড় কথা হচ্ছে এখন থেকে এই সংসারের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার ছোট বোন বড় হচ্ছে, ওকে বড় স্কুলে ভর্তি করাতে হবে, আর আমার পড়াশোনা সেটা আমি করব। আর আজকে আমি খাবার নিয়ে এসেছি কাজ করে। এটা বলার পর মা তখন কেঁদে আমাকে জড়িয়ে ধরলো, বললো কি যে এতটুকু ছেলে তুই তুই কি কাজ করবি? আমি বললাম, মা তুমি চিন্তা করো না তো, আমি পড়াশোনা করবো, সমস্ত কিছু করব। তুমি শুধু এতটুকু কাজ করো যে স্কুলে গিয়ে তুমি স্যারদের সাথে কথা বলো যে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিব, আর বাকি সময় আমার সংসারের যে কাজকর্ম থাকে তার মাঝখানে যদি আমি ক্লাস করতে পারি তাহলে করব। আর সরকারি স্কুল তো কোনো সমস্যা হবে না, তুমি শুধু গিয়ে কথা বলো। এর পরের দিন মা কথা বলার জন্য রাজি হলো। ওদিনকে রাত্রেবেলা আমি সেই প্যাকেটটা খুললাম, দেখলাম তার ভিতরে গরম গরম বিরিয়ানির মতো কোনো একটা জিনিস রাখা, মানে মাংস দিয়ে তৈরি। সেটা ছাগল বা গরুর মাংস হবে এবং খুব সুস্বাদু খাবার ছিল। তারপর মা বলল, এত দামি খাবার কোত্থেকে নিয়ে আসলি? আমি বললাম, মা তুমি খাও তো, অনেকদিন তোমাকে কোনো কিছু খাওয়াতে পারি না, এখন থেকে তোমার সকল দায়িত্ব আমার। একথা শুনে আমার মা কেঁদে আমাকে জড়িয়ে ধরলো। আমিও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়লাম। তারপর সেই পোটলাটা যেটা কিনা আমার কাছে দিয়েছিল, সেই পোটলাটা আমি আমার খাটের নিচের একটা ট্রাঙ্ক আছে, সেটা আমার নিজস্ব ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কটার ভিতরে আমি রেখে তালা মেরে চাবিটা এমন জায়গায় রাখলাম যাতে কেউ খুঁজে না পায়। পরীটা আমাকে বলেছে এর ভিতরে অনেক দামি রত্ন রয়েছে, তার মানে এটা আমার যখন খুব প্রয়োজন পড়বে তখন আমি বের করব, কিন্তু কখন খুব প্রয়োজন পড়বে সেটা তো জানি না। হয়তো আমার বোনের বিয়ের সময়, হ্যাঁ সেই সময় আমি বের করব, তাছাড়া নয়। তারপর আমি ওদেরকে ঘুমিয়ে পড়লাম। আমার শুধুমাত্র এটুকুই মনে হতে লাগলো যে আমার জীবনটা এমন কেন, অন্যরকম হলেও পারতো। আমি তো আমার বোন ভাই সব বাবা মার সঙ্গে এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। খুব কান্না পেয়ে গেল আমার। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আমি স্কুলে চলে গেলাম, কারণ পরিমেয়েটি আমাকে বলেছে সে না আসা অবধি আমি যেন কোথাও না যাই বা কাজের সন্ধানেও না যাই। আমি বিগত 1 মাস ধরে নানান জায়গায় কাজ খুঁজেছি, কেউ কাজ দেয়, দিলে অল্প কিছু টাকা দিয়ে বকশিস দিয়ে সে বুঝিয়ে দেয়, কিন্তু অনেক খাটিয়ে নেয়। আমি সেদিনকে স্কুল থেকে এসে সারাদিন পরীক্ষার জন্য অপেক্ষা করলাম এবং সন্ধ্যার দিকে অপেক্ষা করলাম, কিন্তু তার কোনো দেখা নেই। মনে হয়েছিল যে সে হয়তো আর আসবে না। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সেদিনকে আমার কাছে কিছু টাকা ছিল এবং সেই টাকা ওই মেয়েটি আমাকে দিয়েছিল যাওয়ার সময় আর কি। তারপর সেই টাকা দিয়ে বাজার সদাই করে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর আচমকা রাত্রেবেলা আমার নাকে একটা অদ্ভুত সুঘ্রাণে ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম পরি মেয়েটি আমার পাশে বসে আছে। তারপর আমাকে বলল যে তুমি উঠো, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গায় গেলে তুমি নিশ্চয়ই সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে এবং মুক্তি পাবে। সেটা কোথায়? আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলে, কোনো প্রশ্ন করো না, তুমি ওঠো, আর রাত্রেবেলা ছাড়া আমরা বিচরণ করতে পারি না, আমরা দিনের বেলা কখনো আসি না কোথাও। তারপর সে আমার হাত ধরলো, আমি চোখ বন্ধ করলাম। সেদিনকার মতো ঠিক মনে হলো যে কোনো একটা আলোকিত বস্তু আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। বেশ খানিকক্ষণ পর আমি দেখলাম আমি একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। জঙ্গলের সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, চারিদিকে ঘন বিরান জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে আমি পরিমেয়েটার হাত ধরে ভিতরে ঢুকলাম। বাড়িটার ভিতরটা বেশ অনুন্নত এবং স্যাঁতস্যাঁতে আর কি, এবং দেখে মনে হচ্ছে ভুতুরে বাড়ি টাইপের। বাড়িটার ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর দেখলাম একজন লোক ভিতর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর সেই লোকটি ওই পরিমেয়েটাকে কোনো কিছু একটা কথা বলল। আমি তখন তার দিকে তাকালাম, আমি তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর গ্রহণ করলো। আমি ভিতরে গিয়ে বসলাম। বাড়ির বাইরে থেকে দেখতে যেরকমটা, ভেতর থেকে তার থেকে একদম উল্টোটা। ভেতরে অনেক বড় জায়গা এবং রুমগুলো খুব সুন্দর এবং পরিপাটি, এবং এত সুন্দর রুম আমি জীবনে কোনোদিন দেখিনি। ভেতরে প্রবেশ করার পরে পরিমেয়েটি আমাকে একটা জায়গায় বসতে বলল। আমি সেখানে বসলাম। চেয়ারটা কাঠের চেয়ার, কিন্তু এরকম চেয়ার আমি কখনো দেখিনি। সেখানে বসার পর উপর থেকে একজন জিন নেমে আসলেন। জিন লোকটি উড়ন্ত অবস্থায় নেমে আসছিল, তার পা দেখা যাচ্ছিল না। সে নেমে এসে সেখানে একটা চেয়ারের উপর বসলো। তার সঙ্গে একটা সুন্দরী মহিলা ছিল। তারপর সেই পরীটা আমাকে পরিচয় করিয়ে দিল। বললেন যে ইনি হচ্ছেন আমার বাবা আর ইনি আমার মা। আমি ওনাদেরকে তোমার কথা জানিয়েছি এবং ওনারা বলেছেন তোমাকে এখানে নিয়ে আসার জন্য। তখন সেই মুরব্বী জিন লোকটি আমাকে বললেন যে আমার মেয়ে তোমার কথা বলেছে এবং তুমি খুব বেশ মেহনতি বলেছ এবং তুমি কাজ চাও, তুমি চাইলে আমাদের এখানে কাজ করতে পারো। তখন পরিমেয়েটি কিছু একটা বলতেই তার বাবা একটু কেসে বলল কি যে
আচ্ছা ঠিক আছে, শোনো, আমার মেয়ে যেটা বলেছে সেটা হচ্ছে তোমাকে কাজ করার জন্য কিছু অর্থ আমি দিব এবং সেই অর্থ দিয়ে তুমি তোমার কাজ এবং ব্যবসা করবে। সেই ব্যবসা করার স্থান এবং সমস্ত কিছু আমি তোমাকে শিখিয়ে দিব এবং আমার মেয়ে তোমাকে সাহায্য করবে। আমি আমার এই মেয়েকে খুব ভালোবাসি এবং এই মেয়ে আমাকে যা বলে আমি তাই করি। তুমি নাকি তার কাছ থেকে টাকা নিতে ডিনাই করে দিয়েছো, সেহেতু আমি তোমাকে টাকা ধার হিসাবে দিব এবং এই ধারের টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দিবা। কিন্তু আমাদের এখান দিয়ে তো টাকা পয়সা লেনদেন হয় না, আমি তোমাকে কিছু স্বর্ণের মুদ্রা দিতে পারি। সেই মুদ্রা বিক্রি করে তুমি সেইগুলো দ্বারা ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারো, যেটা হয়তো তোমাকে সমৃদ্ধ করবে এবং তুমি মেহনতি ছেলে, আশা করি তুমি করতে পারবে। তারপর সে আমার দিকে একটা থলি এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি থলিটা খুলতে দেখলাম থলির ভিতরে কিছু স্বর্ণের ছোট ছোট কয়েন জলজল করছে, বেশ দামি মনে হচ্ছে। আমি বললাম, এতগুলোতে আমি কি করবো, আমাদের এতগুলোর প্রয়োজন নেই। আমি একথা বলেই সেখান থেকে 4টা মুদ্রা নিলাম এবং সেই 4টা মুদ্রার ওজন বেশ ভালোই ছিল। নেওয়ার পর বাকিগুলো তাকে ফেরত দিয়ে দিলাম। আমি বললাম, এই 4টা মুদ্রা আমি আপনাকে আবার দিয়ে যাব এবং সেটা কতদিন পরে দিতে পারবো জানি না, তবে আমি ফেরত দিয়ে যাব। 4টা মুদ্রার ওজন বেশ ছিল, প্রায় 50 থেকে 60 গ্রাম হবে এবং 60 গ্রাম সোনা মানে অনেক দাম। আমি তখন সেখানে বসলাম এবং তারা আমাকে খাওয়ার জন্য বলল। আমি সেখানে বসে খেলাম এবং খাওয়া দাওয়া করে তাদের সঙ্গে গল্প করলাম। জিন দুটোকে দেখে গম্ভীর মনে হচ্ছিল, তারা কখনো হাসে না নাকি জানি না, তার মুখে কখনো হাসি দেখলাম না। তারপর পরিমেয়টি আমাকে ওইখান থেকে বাইরে বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে বলল, যাক আব্বা হুজুর আমার কথা শুনেছেন, তোমাকে আজকে একটা ব্যবসা দিয়ে দিব, তুমি চলো। আমি বললাম, যে কি ব্যবসা? সে আমাকে বলল, আমি তো দিনের বেলা সেখানে যেতে পারবো না, আর মূলত হচ্ছে আমরা দিনের বেলা যাই না কারণ কিছু খারাপ মানুষ থাকেন যারা কিনা জিনদেরকে আটক করে এবং সেই জন্য আমার আব্বা আমাকে যেতে নিষেধ করেছে। তবে তুমি কাজ শুরু করো, আমি তোমাকে সব ধরনের হেল্প করব। ও তখন আমাকে ওইখান থেকে নিয়ে বিরাট আকৃতির একটা বট গাছের ডালে বসালো, বললো, এখানে চুপচাপ বসো। আমি বললাম, পড়ে যাবো তো? ও বললো, না পড়বে না, তুমি বসো। শোনো, তুমি কি ব্যবসা করতে পারবে তুমি বলো তো? আমি তখন বললাম, আমি তো জানি না, আমাকে আগে দেখতে হবে কি ব্যবসা করতে হবে বা কি করা যায়। তখন ও আমাকে বললো, আচ্ছা তোমার আশেপাশের স্কুলের আশেপাশে কোনো ব্যবসা যারা করে তাদেরকে তুমি কখনো দেখেছো? আমি বললাম, হ্যাঁ দেখেছি, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ গ্যান্ডারে বিক্রি করে, নানান ধরনের জিনিস আছে। ও তখন বললো, তুমি এরকম জিনিসই বিক্রি করবে এবং কালকে এই দুটো জিনিস তুমি নিয়ে যাবে এবং আমি তোমার সঙ্গে যাব, সেটা সন্ধ্যার দিকে, ঠিক আছে? আমি পরের দিন সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলাম। ও রাত্রেবেলা আমাকে আমার বাসায় দিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জিনিসগুলো নিয়ে আমি বারবার দেখতে দেখলাম না ঠিকঠাকই আছে। তারপর পরের দিন সন্ধ্যার দিকে ও আমার সঙ্গে গেল একটা বোরকা পরে আর কি। ওকে দেখে মনে হচ্ছে না যে ও ছোট আর কি। বোরকা পরে একটা স্বর্ণকারের দোকানে গেল। সেখানে যাওয়ার পর সেই 4টা জিনিস ওর মাধ্যমে আর কি বিক্রি করলো। ও প্রথমে বলেছিল এটা বিক্রি করার জন্য। আমি তখন বললাম, আমি জিনিসগুলো বন্ধক রাখি, কারণ জিনিসগুলোর দাম তো মনে হচ্ছে অনেক, যে টাকা হবে সেটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করতে পারবো। আমি যেহেতু তোমার বাবাকে বলেছি যে এই জিনিসটা আমি হচ্ছে কি তাকে ফেরত দিব 4টা জিনিস, সেহেতু এটা বন্ধক রাখি আমি। তারপর পরিমেয়টি বন্ধক রাখার জন্য কথা বলার পর তারা বলল যে হ্যাঁ, আপনারা 1 লক্ষ টাকার মতো পাবেন এটা। আমি তখন শুনে অবাক হলাম, এই সোনার দাম 1 লক্ষ টাকা? ওনারা মেপে প্রায় 15-20 লাখ টাকা সোনা পেয়েছে ওইটার ভিতরে। তো যাই হোক, তেমন কোনো কিছু বলেনি, আর 1 লক্ষ টাকা কম টাকায় দিয়েছে, কারণ হচ্ছে পরিমেয়টি কোনো কিছু বলে তাকে কনভিন্স করেছিল, এই জন্য সেটা দিয়েছে। আর তারপর ওই টাকাটা আমাকে ওই দিনকে দিয়ে দিল এবং আমাদের ঠিকানা সমস্ত কিছু রেখে দিল, আমি যে বাসায় থাকি সমস্ত ঠিকানা। এবং পরিমেয়টি আমার নিজের আত্মীয় সেজে বা যেভাবে যা বলে সে ম্যানেজ করেছে। তারপর সে আমার হাতে টাকাটা বুঝিয়ে দিল, দিয়ে বলল কি যে তুমি যে ব্যবসা করতে চেয়েছো ঠিক সেই ব্যবসাই করবে। আমি তখন বললাম যে আমার মা খুব সুন্দর সেলাইয়ের কাজ জানে এবং সে এমব্রয়ডারির কাজ শিখেছিল, তার কাছে যদি যন্ত্রপাতি থাকে তাহলে সে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো তৈরি করতে পারবে এবং আমি বিক্রি করতে পারবো। তখন পরিমেয়টি বলল, আচ্ছা ঠিক আছে, যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেই সমস্ত যন্ত্রপাতি আমি তোমাকে কিনে দিব, এখন চলো। তাই বলে যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন সেই সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমি এবং ও নিজের বাসায় গেলাম। সেখানে যাওয়ার পর আমার মাকে যখন জিনিসটা দিলাম, সে বলল কি যে এত টাকা তুই কই পেলি? আমি বললাম যে এই আপু আমাকে দিয়েছে। সে তখন বলল যে এ কে? সে তখন আমার মায়ের সঙ্গে কথা বলল কি যে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের সকল দায়িত্ব এখন থেকে আমার এবং আমি ওকে হেল্প করব। আপনি যে কাজ পারেন সেটা ও আমাকে বলেছে এবং আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি আপনাকে সমস্ত কাজ করে দিব, ঠিক আছে? আর আপনার সুস্থতার জন্য আমি আপনাকে চিকিৎসাখানায় নিয়ে যাব, আপনার যত টাকা লাগে সেই বিষয় সম্পর্কে আমি আপনাকে ধার দিব।
দয়া করে আপনি সেগুলো আবার পরবর্তীতে ফেরত দিয়ে দিন, তাহলে তো কোনো কিছু হচ্ছে না। আসলে মূলত ওকে সেদিনকে কান্না করতে দেখে আমার খুব খারাপ লেগেছিল। তারপর ভাবলাম যে আমি একটু উপকার করি আপনাদের, অন্তত পক্ষে আপনার এই ছোট্ট মেয়েটা তো খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে পারবে, আপনারা বাঁচতে পারবেন। তখন আমার মা একদম কান্নায় ভেঙে পড়ল। পরি মেয়েটি আসলে খুব সুন্দর। আমি বলতে পারছিলাম না যে ও একটা পরি, কারণ ও আমাকে নিষেধ করেছে আমি যেন আমার পরিবারকে ও যে একটা পরি সেটা না বলার জন্য। এরকম করে ওদিনকে মেশিন কেনা হলো এবং তার পরের দিন রাত্রেবেলা পরি মেয়েটি একটা বাহন নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। আমার মা, ছোট বোন এবং আমরা সকলে তখন সেই স্থানে আবার গেলাম যেখানে আমরা প্রথম দিন গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর একজন মহিলা চিকিৎসক, যেটা কিনা একজন জিন, তিনি তখন আমার মায়ের চিকিৎসা শুরু করলেন এবং সেখানে আমরা 2 দিন অবস্থান করলাম। এটা সত্য নাকি আসলেই কোনো অলৌকিক কোনো কিছু আমি বুঝতে পারছিলাম না। আমি দেখলাম আমার মা 2 দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ। তার মানে তার ওপর কোনো একটা কালো ছায়া বা কালো জাদুর প্রভাব ছিল, যেটা আমার চাচারাই করেছিল এবং সেটার কারণে আমার মা অসুস্থ ছিল এবং আমার বাবাকেও হয়তো ওরকমভাবে মারা যেতে হয়েছে। কোনো একটা খারাপ পরিস্থিতি তো আমার মায়ের সঙ্গে ঘটেছিল এবং আমি দেখলাম আমার মা 2 দিনের মধ্যে একদম সম্পূর্ণ সুস্থ। আমি তখন বেশ খুশি হয়ে গেলাম। তারপর সেই জিন মেয়েটি পরিটা আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেল এবং সেদিন থেকে শুরু হলো আমাদের ব্যবসার কাজ। আমার আম্মা প্রতিদিন নানান ধরনের ডিজাইনের জামা বানাতো এবং তখন আশেপাশে সকলে আমার আম্মার কাছে সেই জামাগুলো বানানোর জন্য চলে আসলো। আমাদের কাছে বেশ কিছু টাকা অবশিষ্ট ছিল। আমার আম্মা সেই টাকা দিয়ে গলির মাথায় একটা বড় বুটিকের দোকান দেওয়ার চিন্তা ভাবনা করলো এবং তখন থেকে দিলে আমার আম্মা নিশ্চয়ই এই কাজগুলো করে আমাদেরকে ভালোভাবে লালন পালন করতে পারবে, এমনকি আমার পড়াশোনা নষ্ট হবে না। আমি এই চিন্তা করেই সেখানে একটা বুটিকের দোকান নিলাম এবং সেখানকার শুরুর দিকে জামাগুলো আমি নিয়ে শহরে বিক্রি করতাম। প্রথম 6 মাস আমি এরকম করেছি। বাড়িতে বানানো ড্রেসগুলো আমি রেডিমেড কায়দায় শহরে নিয়ে বিক্রি করতাম এবং সেগুলো বিক্রিও হয়ে যেত। এবং কিছু টাকা যখন বেশি জমলো এবং আমাদের অবস্থার উন্নতি হলো, তখন আমি আম্মাকে বললাম এখানে একটা দোকান দিতে এবং আমাদের উপজেলা শহরে সেখানে একটা দোকান দেওয়া হলো এবং সেই দোকানে একটু একটু করে ব্যবসা এবং সমস্ত কিছু বাড়তে শুরু করলো। আমি এত বেশি আনন্দিত ছিলাম যে এই সমস্ত জিনিস দেখে আমার আনন্দের সীমা ছিল না। আমি খুব আনন্দের সহিত সমস্ত কিছু করছিলাম এবং পরিটাকে আমি ধন্যবাদ দিচ্ছিলাম। এই পরিটা যদি আমার জীবনে না থাকতো, সত্যি আমার জীবন যে কোন দিকে আগাতো আমি সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরকম করে মাঝখানে প্রায় 6-7 বছর কেটে যায়। আমি তখন পরিপূর্ণ যুবকে পরিণত হই। আমার বয়স তখন 20 বছর। পরিমেয়েটা সবসময় আমার সঙ্গে দেখা করতো এবং আমার সঙ্গে কথা বলতো। সবসময় বলতে মাসে অন্তত পক্ষে 7-8 দিন তো আমার সঙ্গে দেখা করতেই আসতো এবং সে আমাকে একটু একটু করে বড় হতে দেখেছে। তবে একটা বিষয় আমার কাছে আশ্চর্য লাগে যে সেই মেয়েটি এক বিন্দুও বড় হয়নি। আগেও যতটুকু ছিল ঠিক এখনও সেরকম শারীরিক গঠন ঠিক সেরকমই। একদিন আমি তার সঙ্গে বসে আছি, কেন জানি না তাকে দেখলে এখন আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই তাকে আমি দেখে আসছি এবং আমি এবং সে একদিন একটা নদীর পাড়ে বসে আছি। ও আমাকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। সেই সময় থেকেই ও আমাকে খুব বেশি সাপোর্ট করেছে। আমাকে তখন সে বলল যে তুমি এখন ভালো আছো? আমি বললাম খুব ভালো আছি এবং তুমি আমার যে উপকার করেছো সেই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। সত্যি কথা বলতে তুমি আমাকে তুমি করে বলতে বলেছো কেন বলো তো? তখন সে আমাকে বলল তোমাকে তুমি করে বলতে এই জন্য বলেছি কারণ সেই ছোটবেলা থেকেই না তোমাকে আমার খুব ভালো লাগতো। আমি বললাম যে কি বলছো তুমি, ছোটবেলা থেকে ভালো লাগতো মানে? সে আমাকে তখন সেদিনকে বলল আসলে সত্য কথা বলতে আমি সেদিনকে তোমাকে দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু তোমার এত পরিমাণ খারাপ অবস্থা আমার নিজের ভেতরটাকে নাড়িয়ে দিয়েছিল। তোমার প্রতি আমার খুব মায়া জন্মেছিল। আমি ছোটবেলা থেকেই চেয়েছিলাম তোমাকে পেলে বসে বড় করতে এবং আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করতাম। মাঝখানে এতগুলো বছর আমি সত্যিই বুঝতে পারিনি যে সে আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। আমি তো তাকে উপকারী এবং বড় বোন হিসাবে দেখতাম। বোন বলতে মানে সে আমাকে উপকার করেছে, কিন্তু তার প্রতি ওরকম অনুভূতি আমি কখনোই আনিনি এবং আনার তো কথাও না, কারণ সে আমার উপকার করেছে। সে আমাকে এই কথা বলার পর আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছিল। সে আমাকে বলল শোনো, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। আসলে সেদিনকে তোমাকে স্যাড দেখে আমি সত্যি তোমার কাছে এগিয়ে ঠিকই আসি, কিন্তু একটু একটু করে তোমাকে আমি বড় করে তুলি। তোমাকে একটা সত্যি কথা বলি, আমাদের পরির জগতে আমরা জিনেদেরকে বিয়ে করার জন্য অনেক চড়াই উতরাই পেরোতে হয়, কারণ সমস্ত জিনেরা ভালো হয় না, সব জিনেরা খুব খারাপ হয় এবং সেই ভয়টা আমি সবসময় পেতাম। আমি চিন্তা করতাম কোন একজনকে যদি আমি ছোটবেলা থেকেই লালন পালন করে বা আমি যাকে চিনি জানি তাকে যদি বিয়ে করতে পারতাম, ঠিক সেরকমটা চিন্তা আমার ছিল। কিন্তু সেদিন তোমাকে দেখি যে তোমার প্রতি আটকে যাব আমি সত্যি ভাবতে পারিনি এবং সেদিনকে আমি তোমার কাছে আসি এবং এসে আমি তখন চিন্তা করি আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব।
এবং ওই সময় আমার সেরকম চিন্তাভাবনা আসেনি, কিন্তু একটু একটু করে যখন তোমার সাথে মিশতে শুরু করি, তোমার সঙ্গে থাকতে শুরু করি, তোমার ছোটবেলাকার ওই অভ্যাসগুলো আমাকে ভালো লাগতে শুরু করে। এবং একজন পরী বা জিন যদি কারোর প্রতি আশিক হয়ে যায়, তাহলে কখনই তাকে ছেড়ে যায় না, সারা জীবন তার সঙ্গে থেকে যায়। এবং আমাদের জিনের অংশে এইটাই নিয়ম রয়েছে, এবং সেটাই আমি আমার জীবনে পেয়েছি। আমি জানি না আনাস তুমি কি চিন্তা করছো বা কি ভাবছো। তখন আমি বললাম, কিন্তু আমি তো তোমাকে সারা জীবন। সে তখন বলল, আমি জানি তুমি হয়তো আমার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে এমনটা করছো, তবে তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে বিরক্ত করবো না, তো ফোর্সও করবো না। আমি তখন চিন্তা করলাম যে সে তো অত্যাধিক রকম সুন্দরী, আর সেও এখন আমার বয়সী, তার বয়স বাড়ে না এবং সেরকমভাবে থাকে। আমি তখন তাকে বললাম যে আচ্ছা, তুমি ছোটবেলা থেকেই দেখছি এরকম এবং একই বয়সী, কিন্তু তোমার বয়স বাড়ে না কিসের জন্য? সে তখন আমাকে বলল, দেখো, আমরা জিনারা অনেক বছর বাঁচি এবং এটাই হচ্ছে আমাদের আসল পরিচয় আর কি। আমার বয়স কত বলতে পারো তুমি? আমি তখন বললাম যে কত হবে, হয়তো 20-21 বছর। সে তখন বলল একটু হেসে, আমার বয়স 111 বছর এবং আমি একটা যুবতী জিন, আমি প্রায় 400-500 বছর বাঁচবো। এই কথা শোনার পর আমি তখন বললাম যে তুমি আমাকে ভালোবাসো বা পছন্দ করো, আমি যদি তাড়াতাড়ি মরে যাই বা আমি যদি 60-70 বছর বয়স পর্যন্ত মরে যাই, তখন তুমি কি করবে? সে তখন বললো, সেটা পরের বিষয়, 60-70 বছর এখন অনেক দেরি, আমি ততদিন তোমাকে আমার কাছে পেতে চাই এবং আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ তার প্রতি আমার সেরকম অনুভূতি ছিল না। সে আমার এত কাছের একজন মানুষ, জিন আর কি, এত উপকার করেছে আমার, আমি কি তার প্রতি এরকম চিন্তাভাবনা কখনো আনতে পারি? কিন্তু এরপর থেকে যখনই তার সঙ্গে মিশতে শুরু করলাম, তখনই কেমন যেন তার প্রতি একটা অন্যরকম মায়া আমার কাছে জাগতো আর কি। মানে সে ওই কথা বলার পর থেকে, আমি জানি না সেটা প্রকৃতি পদার্থ কিনা কিংবা অন্য কোনো কারণ কিনা, তবে সে আমাকে সবসময় বেশ আদর যত্ন করতো, সেটা ছোটবেলা থেকে হোক বা বড়বেলা থেকে হোক। এর পরবর্তীতে আমার আম্মা তাকে হয়তো খুব কম দেখেছে, মাঝে মধ্যে এসেছে, তবে আমার আম্মা তার প্রতি একটা অন্যরকম সহানুভূতি দেখাতো আর কি, এবং সে আসলে অনেক আদর যত্ন এবং আপ্যায়ন করতো। শেষমেশ এত বছর পেরোনোর পর আমার আম্মা তাকে দেখলো এবং আমি তার সঙ্গে বসে কথা বলছি আমার নিজের ঘরে। সে তখন মেয়েটিকে দেখে বলল যে তুমি তো এখনো সেই আগের মতোই আছো, তোমাকে দেখেছি সেই কত 5-6 বছর আগে, তুমি আমাদেরকে যে উপকার করেছিলে। কথা বলার পর সেই মেয়েটি তখন আমার আম্মা পাঁচে সালাম করলো, বলল কি যে আন্টি, আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই, আসলে আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে এটা খুবই বাস্তব। আসলে আমি কোনো মানুষ নই, আমি একটা জিন এবং আমি জিন জগৎ থেকে এসেছি। এই কথা শোনার পর আমার মা তখন বলল, আমি জানি মা, তুমি একটা জিন, এবং আমার মা আমাকে 30 পারা কোরআনের হাফেজা বানিয়েছেন এবং আমি এইসব বিষয় খুব ভালোভাবে জানি। আমি কোরআনের জ্ঞান নিজের মধ্যে রাখি এবং সব বিষয়ে তুমি যে একজন জিন, সেটা প্রথম দিন আসার পরে আমি বুঝতে পেরেছিলাম, এবং তুমি আমাদেরকে উপকার করেছো, এটার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তখন সেই মেয়েটি আমার আম্মাকে বলে যে আসলে আমি আপনার ছেলেকে খুব পছন্দ করি এবং আপনার ছেলেকে বিয়ে করতে চাই, এটা কি আপনি মেনে নেবেন? সে তখন বলল, কেন মানবো না, অবশ্যই মানবো, এবং তোমার মতো একটা জিনকে, যে কিনা আমাকে উপকার করেছে, আমার ছেলের ভবিষ্যৎ শুধরে দিয়েছে, যে পড়ালেখা কখনো করতে পারতো না সে পড়ালেখা করিয়েছে, তাহলে তো অবশ্যই আমি তোমার মতো একটা পুত্রবধূ পাওয়ার যোগ্যতা রাখি এবং সেটা অবশ্যই আমি চাইবো। এই কথা শোনার পর তখন পরিমেয়টা খুব খুশি হয়ে যায়। তখন তার প্রতি আমার একটু একটু ফিলিংস আসতে শুরু করেছে আর কি। ছোটবেলা থেকে তাকে একরকমে দেখেছি, কিন্তু বড় হওয়ার পর সে তো অন্যরকম, এবং আমার মনের ভিতরে আমার ফিলিংসটাও তো অন্যরকম হওয়ার কথা। সেদিনকে রাত্রেবেলা আমি তার বাবার কাছে গেলাম সেই 4টা মুদ্রা নিয়ে, যে 4টা মুদ্রা আমি তার কাছ থেকে নিয়েছিলাম, সেই 4টা মুদ্রা আমি তাকে ফেরত দিলাম। সে তখন বলল যে তুমি তোমার কথা রেখেছো এবং সত্যিই তুমি ভালো একটা ছেলে। ঠিক সেই মুহূর্তে পরিমেয়টা তার বাবাকে বলল যে আমি ওকে বিয়ে করতে চাই, তোমাদের কি কোনো আপত্তি আছে? তখন সেই জিনটা বলল, তোর জীবন তুই ঠিক করবি, আমাদের কোনো আপত্তি থাকার কথা না, তুই এখন বড় হয়ে গেছিস, আর জিনেদের কিরকম নিয়ম সেটা তো তুই জানিসই। আমি তখন বললাম যে কি নিয়ম? তখন পরিটা বলল যে নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে আমি যদি একবার তোমাকে বিয়ে করি, তাহলে আমাকে এই গোত্র থেকে বেরিয়ে যেতে হবে, কারণ জিনকে বিয়ে করতে হবে, কোনো মানুষকে বিয়ে করতে পারবে না। তখন আমি বললাম কি যে তাহলে তুমি আমাকে বিয়ে করো না, এটা কখনো করো না। ও তখন বলল যে সেটা আমি পরে ঠিক করে নিব, তুমি এটা চিন্তা করো না, আমি তোমার সঙ্গে এখন থাকতে চাই এবং তোমাদের সঙ্গে বসবাস করতে চাই। তারপর সেই জিন লোকটি বলল যে তুই যা, তোর মতো করে যা, আর
এটা শুধুমাত্র নিয়ম মাত্র। আমাদের সর্দার আর বেশি দিন বাঁচবেন না। সর্দার মরা মাত্রই এই নিয়ম পরিবর্তন হয়ে যাবে। পরবর্তী সর্দার আমি হব, এবং তখন এই নিয়ম কখনো থাকবে না। আমি চাই তুই সুখে থাক এবং ওর সঙ্গে সুখে থাক। আনাস খুব ভালো ছেলে, আমি তাকে ছোট থেকে দেখে আসছি। এর মাঝখানে প্রায় 10 বছর পেরিয়েছে, এবং 10 বছর ধরে আমি সেই পরিটাকে চিনি, এবং সে আমাকে ভালোবেসে ছোটবেলা থেকে আমার সঙ্গে আছে এবং আমার সঙ্গে এরকমভাবে আমার জীবনকে শুধরেছে। আমি জানি না সেদিনকে কি করে আমি তাকে পেয়েছিলাম, এবং আমি জানতাম যে সে হয়তো আমাকে উপকার করেছে, কিন্তু সে যে আমাকে ভালোবেসে উপকারগুলো করেছে সেরকম কখনো কল্পনাও করিনি, এবং এটা আমার জীবনকে একদম বদলে দিয়েছে। তার পরবর্তীতে আমি সেই স্বর্ণমুদ্রাগুলো যেগুলো ও আমাকে দিয়েছিল সেগুলো আমি বের করেছিলাম, সেটা আমার বোনের বিয়েতে, এবং সেই স্বর্ণমুদ্রা দিয়ে আমার বোনকে বিদায় করেছিলাম। আরও অনেক স্বর্ণমুদ্রা আমার কাছে রয়েছে যেগুলো আমাকে উপহার স্বরূপ দিয়েছিল। ও দেওয়ার কথা মতো আমারই, তাই না? সেহেতু ওই জিনিসগুলো এখন আমি রেখে দিয়েছি। যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে হয়তো ওই জিনিস দিয়ে আমি হেল্প করব সকলকে, এবং ওইখান থেকে মানুষকে দেওয়ার চেষ্টা করি। আমার এখন বড় ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, আমি ওই পরিমেয়েটাকে বিয়ে করেছি, এবং আমরা খুব সুখে শান্তিতে আছি। আমাদের এই সিক্রেট বিষয়টা অনেকেই জানেন না। মাঝখানে আমার যে চাচারা জমি দখল করেছিল সেই জমিগুলোও আমি ছাড়িয়ে ফেলেছি, এবং এখন সকলে আমাদেরকে অনেক আদর যত্ন করতে আসে। কিন্তু সেই সময় তারা কোথায় ছিল যখন আমাদের কোনো কিছু ছিল না? আমরা একদম অসহায় এতিমের মতো ঘুরে বেড়াতাম। এই হচ্ছে দুনিয়া, এবং সময় পাল্টে যাওয়ার পর সকল আত্মীয় স্বজন চেনা যায়। এখন আমাদের অবস্থা ভালো, এখন সকল আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এসে বসে থাকে। এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।